আসসালামু আলাইকুম। এমএসসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের নাইম ভাই। আজকে আমি নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো। এই অধ্যায়টার আমি যে আজকে কিছু টপিক ওয়াইজ প্রশ্ন সমাধান করাবো। আর এই প্রশ্নগুলো তুমি যদি সমাধান করতে পারো, আশা করা যায় তোমার সৃজনশীল আর কখনো আটকাবে না। ওকে, চলো এখানে দেখো রাসায়নিক বন্ধন। প্রথম টপিকটা আমি লিখে রেখেছি হলো রাসায়নিক বন্ধন। আর এই এই টপিকটা থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন আসে এবং কি পানিতে দ্রবীভূত হয় কি হয় না, কেন হয়, এগুলো ব্যাখ্যা করার কথা দিয়ে কি সর্বোচ্চ বেশি প্রশ্ন আসে। ওকে, চলো শুরু করি। দেখো, প্রথমে আসলে আয়নিক বন্ধন। আচ্ছা, আয়নিক বন্ধন কাকে বলে? আমরা জানি যে প্রত্যেকটা মৌল কি করতে চায়, তাদের অষ্টক পূর্ণ করতে চায়। আর অষ্টক পূর্ণ করার জন্য কিছু কিছু মৌল আছে কি ইলেকট্রন দান করে দেয় এবং কিছু কিছু মৌল আছে কি ইলেকট্রন গ্রহণ করে, এবং এটার মাধ্যমে কি একটা হলো অ্যানায়ন এবং কি একটা ক্যাটায়ন পরিণত হয়। এবং এই অ্যানায়ন এবং ক্যাটায়ন মিলে কি হয়, আমাদের যে যৌগ গঠিত হয় তাকে কি বলতে পারি আমরা? আয়নিক বন্ধন বলতে পারি, অথবা আয়নিক যৌগ বলতে পারি। যেমন এখানে কি দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ক্যালসিয়াম ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম হলো ওর সর্বোচ্চ বাইরের সেলে, ক্যালসিয়াম হলো 20 নাম্বার। 20 নাম্বার সেলে মানে ওর সর্বোচ্চ বাইরের সেলে হলো 2টা ইলেকট্রন থাকে। তার মানে কি করে, ও 2টা ইলেকট্রন দান করে দেয়। 2টা ইলেকট্রন দান করে দিয়ে ক্যালসিয়াম 2+ হয়ে যায়। বুঝতে পারছো? এবং কি ক্লোরিন, দেখো ক্লোরিন হলো 2টা ক্লোরিন মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করে। 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ইলেকট্রন গ্রহণ করে হইলো মাইনাস হয়ে যায়। এমনকি এখানে দেখলাম কি করলো, ও ইলেকট্রন দান করে দিল এবং ওই কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো। এই দান করলো এবং গ্রহণ করার মাধ্যমে ওর যে ইলেকট্রন দুইটা দান করছে, ও দান করছে এবং ওই ইলেকট্রন দুইটা কি হয়ে গেছে, ক্লোরিন গ্রহণ করছে। গ্রহণ করার মাধ্যমে ওরা কি করছে, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হয়। এই যে একটা হলো ধনাত্মক এবং কি একটা ঋণাত্মক প্রান্ত, এবং এই ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের মাধ্যমে একটা আকর্ষণ বল, স্থির স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বলের মাধ্যমে ওরা হলো ক্যালসিয়াম ক্লোরাইড এই বন্ধন গঠিত হয়। আর এই বন্ধনকে কি বলতে পারি আমরা? আয়নিক বন্ধন বলতে পারি। আচ্ছা, চলো আমরা এখন দেখি প্রশ্ন কি বলছে। দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড বন্ধন বন্ধন ব্যাখ্যা করো। তার মানে কি আমাদের এটা কি বন্ধন, এটা চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে আমাদের, বুঝছো? এটা চিত্র সহ আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আচ্ছা দেখো, আমি এইটুকুন বুঝাইলাম, এইটুকুন হয়তো বা তুমি বুঝতে পারছো। দেখো আমাদের এখানে কি করছে ক্যালসিয়াম, তার মানে কি করবা তুমি সর্বপ্রথম আমাদের এটা অ্যান্সার করার জন্য কিভাবে লিখতে হবে এখন সেটা বলবো। দেখো আমাদের এখানে প্রথমে বলা থাকবে তোমার এরকম, যেমন আমি কি ক্যালসিয়াম ক্লোরাইড লিখে রাখছি, এরকম কি লেখা থাকবে না, তোমার এরকম লেখা থাকবে যে তোমার কোনো এ যৌগ, এটার হলো পারমাণবিক ভর হলো 20, তারপরে দেওয়া থাকবে বি, বি এর পারমাণবিক ভর কত, 17, এইভাবে দেওয়া থাকবে। তারপরে কি তোমার যৌগগুলো বের করে নিতে হবে। বুঝতে পারছো? এই যৌগগুলো বের করে নিবা। আমরা এখান থেকে কি জানি, এটা হলো ক্যালসিয়াম এবং কি এটা হলো ক্লোরিন। আচ্ছা, ক্যালসিয়াম এবং ক্লোরিন এটুকুন আমরা বের করে নিলাম। বের করার পর আমরা প্রথমে কাজটাই থাকবে হলো আমাদের ওদের ইলেকট্রন বিন্যাস দেখা। ওদের কি করব, ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি, ক্যালসিয়ামের হলো 20, ওর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আচ্ছা, তার মানে কি ওর সর্বোচ্চ বাইরের সেল, তার মানে কি 4 নম্বর শক্তি স্তর। 4 নম্বর শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। আর 2টা ইলেকট্রন কি করবে? আচ্ছা, তারপর এখন ক্লোরিন দেখি। ক্লোরিন হলো 17, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, তার মানে কি এখানে কি দেখলাম যে ওর হলো সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, বেশি আছে, এবং কি ওই কি আছে, ওর একটা ইলেকট্রন কম আছে। তার মানে কি করবে, ওর একটা এই 2টা ইলেকট্রন কি করবে, দান করবে, এবং কি ক্লোরিন 2টা মিলে কি করবে, একটা গ্রহণ করবে। ওই আরেকটা ক্লোরিন এখানে আসে, ওই কি করবে, আরেকটা গ্রহণ করবে, মানে একটা গ্রহণ করবে ওই এবং একটা গ্রহণ করে কি করবে, ওরাই বন্ধনটা গঠিত করছে। বুঝতে পারছো? আচ্ছা, তুমি এখানে কি করবা, এই ইলেকট্রন বিন্যাস দেখাবা। ইলেকট্রন বিন্যাস দেখানোর পর তুমি সুন্দর করে এখানে বাংলা কথা লিখে দিবা যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামের কি আছে, সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এবং ক্যালসিয়াম এবং ক্লোরিনের কি সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন কম আছে। যার কারণে কি করবে, ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিবে, এবং কি ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে ওর কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল, মানে প্রত্যেকটা মৌল কি চায়, তার কাছাকাছি, বুঝতে পারছো, কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল থাকে ওই নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস ধারণ করতে চায়। তার মানে ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন ছেড়ে দিল,
এই দুইটা ইলেকট্রনে ছেড়ে দেওয়ার পর ও কি করবে, এই যে এটা হলো আর্গনের ইলেকট্রন বিন্যাস, এটা হলো কিসের, আর্গন 18 নম্বর মৌল, 18 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস ধারণ করতে চায়। বুঝতে পারছো, ওই দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করবে এবং কি করবে, ওই কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা গ্রহণ করে তখন কি হয়ে যাবে, এখানে কিন্তু 5 এর বদলে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর 6 হয়ে গেলে কিন্তু এটাও কিন্তু কিসের আর ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস। তার মানে কি ওও কি করলো, আর্গনের ইলেকট্রন বিন্যাস ধারণ করলো। বুঝতে পারছো, তার মানে কি ওটাও আর্গনের ইলেকট্রন বিন্যাস ধারণ করলো, ধারণ করার মাধ্যমে ওও নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করলো, ওই কি করলো, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করলো, যার মাধ্যমে কি হয়েছে, ওরা একটা বন্ধন গঠিত করে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে। বুঝতে পারছো, আচ্ছা এটুকুন লিখে তারপরে তুমি সুন্দর কি করবা, এটুকুন বলতে পারো যে ক্যালসিয়াম কি করে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং কি ক্লোরিন কি করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, এবং কি দুইটা সুন্দর করে একটা স্থির বৈদ্যুতিক বল কাজ করে, এবং কি ওই বলের মাধ্যমে কি করে এরা হলো যৌগ গঠিত করে। যৌগটার নাম কি, যৌগটার নাম হলো ক্যালসিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো, আচ্ছা এটা গঠিত করলো। আচ্ছা তারপরে কি করবা তুমি সুন্দর, আচ্ছা এই ইলেকট্রন বিন্যাস দেখাবা, এটা বলবা, এবং পরে হলো চিত্র দিয়ে দেবা। এই চিত্রটা আমি এখানে তোমাকে চিত্রটা দেখাই, চিত্রটা আমি শুধুমাত্র ছোট করে আঁকি, তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এটা এটা প্রথম শক্তি স্তর, এবং কি এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। যদিও ছোট করে আঁকা অনেক কষ্টকর, ছোট করে আঁকলে দেখা যাবে না, তারপরেও চেষ্টা করি। আচ্ছা এটা হলো ক্লোরিন, আচ্ছা আর এটা হলো কি ক্যালসিয়াম ধরো কি মাঝখানে এখানে দিলাম, এর বাইরের সেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন থাকবে, এবং কি ভিতরের সেলে থাকবে 8টা, এবং কি তারপরে থাকবে 8টা, এবং কি তারপরে থাকবে হলো 2টা, এটা হলো নিউক্লিয়াস। আচ্ছা আমি নিচে মুছে দেই, তো এখানে কি করব, আরেকটা ক্লোরিন আঁকতে হবে। এখানে যদি আমি আরেকটা ক্লোরিন আঁকি, তার মানে কি এটা যদি আঁকি, তার মানে বাইরের সেল থাকবে হলো 7টা, এবং ভিতরের সেল থাকবে 8টা, এবং কি তার ভিতরে থাকবে 2টা, এটা হলো নিউক্লিয়াস। আচ্ছা তার মানে কি এই যে এই একটা ইলেকট্রন কি করবে, ওকে দিয়ে দিবে, এবং কি এই একটা ইলেকট্রন কি হয়ে যাবে, ও এইখানে চলে আসবে। আর যদি এটা যদি আসে, তার মানে কি এই চিত্রটা আঁকার পর আরেকবার চিত্র আঁকলে ভালো হয়। যদি আমি একবার একা দিচ্ছি, তখন এই চিত্রটা যদি এখানে দিয়ে দেয়, তার মানে কি আমি এটাকে কস দিয়ে চিহ্নিত করি, দেখো এখানে কি কস দিয়ে দিল, এবং এটা কি করলো, এখানে কস দিয়ে দিল, দেওয়ার মাধ্যমে ওর কিন্তু এই শক্তি স্তরটা কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। বুঝতে পারছো, এই শক্তিটা কি হয়ে যাবে, ভ্যানিশ হবে। এই ভ্যানিশ হওয়ার মাধ্যমে ওই কিন্তু কি আর্গনের মতো ইলেকট্রন ধারণ করছে, ওই কি করছে, ওর বাইরের সেলে কি হয়ে গেছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে, এবং 8টা ইলেকট্রন হওয়ার মাধ্যমে ও কি হয়ে গেছে, নেগেটিভ চার্জ, এবং কি ওইটা কি মানে পজিটিভ চার্জ হয়ে গেছে। আর এইটার মাধ্যমে কি হয়ে যায়, আমাদের যৌগটা গঠিত হয়। তুমি এভাবে কি করবা, তুমি সুন্দর করে এই যে একটা চিত্র এঁকে সুন্দর করে দেখাই দিবা। বুঝতে পারছো, আর এটাই কি আমাদের আয়নিক বন্ধন। বুঝতে পারছো, এবং কি এই শক্তি স্তর কিন্তু এটা কি হয়ে যাবে, মুছে যাবে। তুমি একসাথে আঁকলেও হয়তো যেটা কি কাছাকাছি এঁকে দিতা, অথবা এখানে কি করে দিতা, এখানে ঋণাত্মক আয়ন এবং কি ধনাত্মক আয়ন দিয়ে তুমি সুন্দর বুঝাই দেবা। এটা হলো কি আমাদের এটার অ্যান্সার। তার মানে এখানে কি করবা, প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাবা, প্রথমে কি করবা, মৌলগুলো চিহ্নিত করবা, এবং তারপরে ইলেকট্রন বিন্যাস দেখাবা। ইলেকট্রন বিন্যাস দেখানোর পর তুমি বলবা যে ক্যালসিয়াম এবং ক্লোরিন কি করে, ওরা সর্বশেষ শক্তি স্তরে কেউ ইলেকট্রন দান করে, নিষ্ক্রিয় কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন ধারণ করবে, এবং কেউ ইলেকট্রন গ্রহণ করে কি করবে, কাছাকাছি ইলেকট্রন কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন ধারণ করবে। ধারণ করার মাধ্যমে কি করে যাবে, ওরা একটা স্থির বৈদ্যুতিক বল কাজ করবে। এই বলের মাধ্যমে ওরা যে বন্ধনটা গঠিত করবে, ওটাকে কি বলবো আমরা, আয়নিক বন্ধন। এবং কি এটা সুন্দর চিত্র দিয়ে ব্যাখ্যা করে দেবা। ওকে, আচ্ছা দেখো এখন হলো কি ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন এর বন্ধন চিত্র সহ ব্যাখ্যা করো। তার মানে কি ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, এখানে কি ক্যালসিয়াম ক্লোরাইড যেমন দেখাইলাম, এখানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেম কথা। তার মানে কি ম্যাগনেসিয়ামে কি করবে, ওর বাইরের সেলে 2টা ইলেকট্রন আছে, ওই কি করবে 2টা। তার মানে কি ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন দেখাই, ম্যাগনেসিয়াম এটা কি ভাবলাম, এটা ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ বাইরের সেলে কয়টা থাকবে, 2টা। তার মানে কি ম্যাগনেসিয়াম হলো 3 নম্বর শক্তি স্তরে থাকবে হলো 2টা ইলেকট্রন, এই একটা এবং এখানে একটা দিলাম, তার মানে কি ফাঁকা থাকবে। আর এই কি ক্লোরিন কি করবে,
এই যে ওদের একটা করে ফাঁকা থাকবে, এটাও কি থাকবে, ফাঁকা থাকবে। ওইটাও কি সেম, ম্যাগনেসিয়ামের কি করবা, ইলেকট্রন বিন্যাস করবা, ক্লোরিনের কি করবা, ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে কার বাইরে কয়টা ইলেকট্রন আছে, এবং কি ওই একটা গ্রহণ করবে আর ওই কি করবে, দুইটা দান করবে। দান করার মাধ্যমে কি করবে, আয়ন ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে পরিণত হবে। হওয়ার মাধ্যমে কি করবে, ওরা সুন্দর করে ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে দিবা। এটা এবং এটা কি সেম। এবং তারপরে প্রশ্নটা যে আছে দেখো, এইটাও কি একদম সিমিলার প্রশ্ন, মানে প্রত্যেকটা প্রশ্ন শুধুমাত্র কি আমাদের এগুলা শুধুমাত্র একটু ঘুরাই দিবে, হয় ক্লোরিন দিবে, সিলিকন দিবে, তারপরে কি ক্যালসিয়াম দিবে, ম্যাগনেসিয়াম দিবে। তোমাকে যেইটাই দেখ, আশা করা যায় তুমি সবগুলোই পারবা। যার কারণে আমি এইগুলা কি অনেকগুলা প্রশ্ন সমাধান না করে অনেকগুলা প্রশ্ন থেকে কি করছি, আমি প্রশ্নগুলো বাছাই করছি, বাছাই করে একসাথে লিখে রাখছি, যাতে আমার একটা প্রশ্ন সমাধান করলে আমি সবগুলা প্রশ্ন কি করতে পারি, বুঝতে পারি। আর তুমি এইগুলা কি করবা, একটু টেস্ট পেপার ঘাটাঘাটি করবা, ঘাটাঘাটি করলে দেখবা যে এইগুলা সিমিলার প্রশ্ন, শুধুমাত্র কি একটু চেহারা কি করে দিছে, চেঞ্জ করে দিছে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের আয়নিক বন্ধন, আশা করা যায় আয়নিক বন্ধন আর সমস্যা হবে না। আচ্ছা, এখানে আছে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু আমরা এখানে একটু ব্যাখ্যা করছি, তার মানে এইখান থেকে পানিতে মানে দ্রবণীয়তা, এটা একটু ব্যাখ্যা করে দেয়, তাহলে আমার একটু সুবিধা হবে। আচ্ছা দেখো, ম্যাগনেসিয়ামের এবং যখন চিত্র যেহেতু আছেই, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে পানিতে দ্রবীভূততা হবে, মানে পানি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কি H2O, মানে এই H2 অণু, বুঝতে পারছো, হাইড্রোজেন অণু, এর ভিতরে কোনটি পানিতে দ্রবীভূত হবে, এটা আমাদের কি করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। দেখো আমরা তো ম্যাগনেসিয়াম আমরা কি দেখলাম যে এখানে কি হয়ে যায়, আয়নে পরিণত হয়, এখানে কি ক্যাটায়ন পরিণত হয়, তার মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে। আর ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকলে, আমি তোমাকে যদি একটু ব্যাখ্যা করে দেখাই। আচ্ছা, এখানে চিত্র আর লাগবে না, চিত্রটা মুছে দিয়ে আমি দেখো এখানে কি করব, আমি প্রথমে বলবো যে এটা কি একটা আয়নিক যৌগ এবং কি এটা কি সমযোজী যৌগ। আর আমরা জানি কি সমযোজী যৌগ কি করে না, ইলেকট্রন ওরা ধ্রুবীভূত অবস্থা এবং যে কোনো অবস্থায় কি করে না, ওরা কখনোই ওই কি বিদ্যুৎ পরিবাহিতা না, এবং কি আয়নিক যৌগ কি করে, বিদ্যুৎ পরিবাহিতা। কিসের জন্য, এখানে কি থাকবো, আমি যদি এখানে ভাঙি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমি ভাঙলে কি হবো, ম্যাগনেসিয়াম 2 প্লাস কি 2 আয়ন, তার মানে কি ক্লোরিন কি পাবো, 2 আয়ন। কিসের জন্য, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2 এবং ক্লোরিনের যোজনী কত 1, যার কারণে কি ক্লোরিন এখানে 2টা যুক্ত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আমি পাইলাম, কিন্তু আমি যদি হাইড্রোজেনকে যদি ভাঙি, হাইড্রোজেন কি করছে, হাইড্রোজেন হলো এটা একটা হাইড্রোজেন এবং কি এইখানে আর একটা হাইড্রোজেন, ওই কি করছে ইলেকট্রন দানের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, বুঝতে পারছো, ওরা কিন্তু দান করে দিছে একদম, কিন্তু ওই কিন্তু কি করে না, দান করে না, কি করছে, শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত করছে। এটাকে কি বলবো আমরা, সমযোজী বন্ধন বলতে পারি। কিন্তু এখানে কি হয়েছে, আয়নিক বন্ধন, তার মানে ওরা কি করছে, একদম ইলেকট্রন দান করে দিয়ে আয়নে পরিণত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি এটা কি করবে না, পানি বলতেছি, হাইড্রোজেন আয়ন কিন্তু কি করবে না, ওই ইলেকট্রন দান করবে, মানে ইলেকট্রনকে ওই যে কি ইলেকট্রন, ওর কোনো মুক্ত ইলেকট্রন নাই, তার কারণে কি করতে পারবে না, ওই কিন্তু ওই তড়িৎ প্রবাহিত করতে পারবে না। কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা কি করবে, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন আছে। আচ্ছা, এখানে কিভাবে ওরা হলো ইলেকট্রন প্রবাহিত করে, মানে বিদ্যুৎ প্রবাহিত করে, সেটা আমরা দেখব। ধরো আমি এখানে কি করলাম, একটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে আমি ধরো তড়িৎ প্রবাহিত দিব, এখানে একটা ব্যাটারি দিলাম, যদি আমার চিত্রটা মাশাআল্লাহ, ব্যাটারি। আচ্ছা, এইখানে দেখো এখানে কি আছে, Mg প্লাস এবং কি Cl মাইনাস, আবার কি Mg প্লাস, এরা কিন্তু কি ধ্রুবীভূত অবস্থায় থাকে। কিসের জন্য মানে ধ্রুবীভূত অবস্থায় কিন্তু কি তড়িৎ প্রবাহিত করে, কিন্তু সল্ট অবশ্য মানে ধ্রুবীভূত না থাকলে ওরা কিন্তু তড়িৎ প্রবাহিত করে না। কিসের জন্য করে না, তখন কিন্তু কি থাকে, ওদের তখন কিন্তু কোনো আয়ন থাকে না। ওর এইখানে কিন্তু কি হয়েছে, আয়ন তৈরি হয়েছে, কিন্তু এইখানে কিন্তু কি হয় না, আয়ন তৈরি হয় না। কিসের জন্য হয় না, এখানে কি ওরা সুন্দর ইলেকট্রন দিয়ে দিছে, ওই গ্রহণ করছে এবং কি ওই গ্রহণ করছে, মানে দান করে দিছে। দান করে দেওয়ার মাধ্যমে একটা কি সমযোজী, মানে একটা সুন্দর একটা কি কাঠামো হয়ে গেছে। এখানে কি ওদের কোনো আর কিচ্ছু নাই, কোনো যোজনী নাই, কিচ্ছু নাই, ওদের কিন্তু আয়ন, কোনো প্রকার আয়ন নাই। কিন্তু ওদের যখন ভাঙবো এবং কি পানির সাথে যখন বিক্রিয়া করব, তখন কিন্তু কি হয়, ওরা আয়ন আকারে থাকে, মানে পানিতে কি আয়ন আকারে দ্রবীভূত থাকে। আর তখন আমরা যদি ইলেকট্রন প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে কি ইলেকট্রনের প্রবাহ, তার মানে কি আমি যখন ইলেকট্রন যখন কি করব, প্রবাহিত করব, তখন কি হবে, অ্যানোডের দিকে হলো কি আমাদের যে ম্যাগনেসিয়াম কি করবে, অ্যানোডের দিকে যাবে।
আর অ্যানোড ক্যাথোডের দিকে যাবে, যা কি করবে, ওই ইলেকট্রন কি করে দিবে, গ্রহণ করবে। বুঝতে পারছো? অ্যানোডে হলো জারণ ঘটে, অ্যানোডে হলো জারণ ঘটে, আর ক্যাথোডে হলো কি বিজারণ ঘটে। তার মানে ক্যাথোডের দিকে যে ওই কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ও কি ম্যাগনেসিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। এবং কি অ্যানোডের দিকে কি হবে, ক্লোরিন যাবে, এই ক্লোরিন যায় দুটি ইলেকট্রন ছেড়ে দিবে। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, আর জারণ মানে ইলেকট্রন ছাড়ন। তার মানে কি করবো, দুইটা ইলেকট্রন কি করে দিবে, ছেড়ে দিবে, অথবা একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে হলো ক্লোরিন মানে দুইটা ক্লোরিন কি করবে, দুইটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে দিয়ে কি ক্লোরিন অণু তৈরি হবে, মানে ক্লোরিন কি হয়ে যাবে, অণু গঠিত করবে, ক্লোরিন গ্যাস হয়ে যাবে, হয়ে কি করবে, উড়ে চলে যাবে। বুঝতে পারছো? এইভাবে কি হয় আমাদের এই বিক্রিয়াটা ঘটে। আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি লিখবা কিভাবে, তুমি এখানে লিখবা হলো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কি হাইড্রোজেন অণু, এর ভিতরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো কি আয়নিক বন্ধন, এবং কি এটা কি সমযোজী বন্ধন, এবং এটা কি ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পর এটা কি করবা, দেখাই দিবা যে এটা কি সুন্দর, দুজন কি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন করিত করে, আর ওরা কি করে ইলেকট্রন দান করার মাধ্যমে বন্ধন করিত করে, যার মাধ্যমে ওরা যখন জলীয় দ্রবণে মানে জলীয় দ্রবণে যায় তখন কি করে, ওরা হইলো জলীয় দ্রবণে আর পানির সাথে আমি ওরা কিভাবে থাকে সেটা আমি একটু দেখাই দিই। দেখো, পানিও কিন্তু সমযোজী যৌগ, পানি কিন্তু আয়নিক যৌগ না, তাহলে পানির সাথে কিভাবে ওরা দ্রবীভূত হয়। পানি হলো, পানির চিত্র আমরা যদি জানি যে পানি হলো অক্সিজেন এবং কত হাইড্রোজেন, এটা কিভাবে থাকে, এই যে ওর হলো দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে অক্সিজেনের, এবং কি হাইড্রোজেনে কি থাকে, এইভাবে থাকে। এবং এইখানে যে আমার হাইড্রোজেন এবং অক্সিজেন, ওর একটা ইলেকট্রন দিয়ে যে সমযোজী যৌগ গঠিত করে, এই যেমন কি এখানে আঁকলাম, শুধুমাত্র বাইরের সেলটা আঁকি। এখানে কি দেখো, অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই দিয়ে, এবং কি দুই জোড়া কি থাকে, ওর অক্সিজেনের কি থাকে, বাইরের সেলে কয়টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন, আর 6টা ইলেকট্রনের ভেতর কি দুইটা ইলেকট্রন কি করে, দুইজনের ভেতর শেয়ারের মাধ্যমে কি করে এই বন্ধন গঠিত করে, এবং দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? আর এগুলো কি বন্ধনজোড় ইলেকট্রন। আর হলো অক্সিজেনের হলো তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে কি এই যে দুইটা ইলেকট্রন দিলাম, এই দুইটা ইলেকট্রন দিলাম, কিন্তু ওর কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কি কম, যার কারণে কি করে এই যে দুইটা ইলেকট্রন আছে ওই কি করে নিজের দিকে টেনে নেয়। বুঝতে পারছো? ওই কি করে নিজের দিকে সুন্দর টেনে নেয়, এবং টেনে নেওয়ার মাধ্যমে এটা হলো আংশিক কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, এবং কি ওই কি হয়ে যায়, আংশিক ধনাত্মক হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে কি ও আংশিক ধনাত্মক এবং আংশিক কি হয়ে যায়, ঋণাত্মক। তার মানে কি আমরা কি জানি যে ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, ঋণাত্মক চার্জ, তার মানে কি ওই ইলেকট্রন ওর দিকে নিয়ে গেছে, তার মানে কি ওর তো ইলেকট্রন বেশি হয়ে গেছে প্রোটনের থেকে। প্রোটন এবং ইলেকট্রন সবসময় কি থাকে, প্রত্যেকটা মূল্য সমান, কিন্তু এখানে কি হয়েছে, ও ইলেকট্রন কাছে নিয়ে গেছে, তার মানে কি ওর ইলেকট্রনের চার্জ একটু বেশি হয়ে গেছে, নেগেটিভ চার্জ বেশি, যার কারণে কি হয়ে গেছে, আংশিক ঋণাত্মক। এবং ওর কি মানে ইলেকট্রন ওর থেকে চলে গেছে, ওর থেকে কি উপরের দিকে অক্সিজেনের দিকে চলে গেছে, তার মানে কি ওর পজিটিভ চার্জ কি বেশি প্রাধান্য পাইছে, তার মানে কি ও আংশিক ধনাত্মক হয়। এবং কি এই ম্যাগনেসিয়াম কি থাকে, ম্যাগনেসিয়াম হলো, ধরো ম্যাগনেসিয়াম অণু এরকমভাবে থাকে যে Mg ধনাত্মক, হ্যাঁ, এই ধনাত্মক প্রান্তের সাথে কি অক্সিজেন, এমনকি এই যে এভাবে অক্সিজেন কি থাকে, এখানে হাইড্রোজেন এভাবে কি অনেক অক্সিজেন কি থাকে, এইভাবে ওদের সাথে যুক্ত থাকে। বুঝতে পারছো? এভাবে কি থাকে, অনেকগুলো হাইড্রোজেন, পানি অণু এভাবে যুক্ত থাকে। এভাবে কি থাকে, অনেক পানি এভাবে কি করে ওর সাথে যুক্ত হয় আয়ন আকারে থাকে। এবং কি আমার এই ঋণাত্মক প্রান্তর সাথে কি থাকে, ক্লোরিন, তার মানে কি ক্লোরিন মাইনাস, তার মানে কি এখানে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন ঋণাত্মক, হাইড্রোজেন এখানে অক্সিজেন, তার মানে কি এখানে হাইড্রোজেন এইভাবে কি থাকে, এইভাবে হলো আমাদের পানির সাথে ওরা যুক্ত থাকে। বুঝতে পারছো? তোমার যদি পানির সাথে কিভাবে বন্ধন গঠিত হয়, এভাবে তুমি কি করতে পারো, খুব সুন্দর একটা চিত্র দিতে পারো। এবং আমরা এখানে কি তড়িৎ প্রবাহিত হলে, ও বাবা, আমাদের এখানে তো তড়িৎ প্রবাহিত নাই, আমাদের তড়িৎ প্রবাহ নিচে। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু আমি বলতেছি তারপরে বলে দেই। আচ্ছা, এখানে কি বলছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও হাইড্রোজেন কেন দ্রবণীয় না, তার মানে কি আমরা কি পেলাম, যে হাইড্রোজেন সমযোজী যৌগ, তার মানে কি ওইটা কি না, আমি যদিও প্রশ্নটা দেখতে ভুল করছিলাম, আমি ভাবছিলাম যে ধাতব ধর্ম যেমন কি তড়িৎ প্রবাহিত হয় কিনা, এরকম প্রশ্ন আসে তোমাদের যদিও, তারপরে কি ওর সাথে আমাদের কিন্তু প্রশ্নটা আছে এরকম, কিন্তু আমাদের ওই রকম প্রশ্ন আসে, যার কারণে আমার মাথায় চলে আসছিল হয়তো বা। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি এইখানে কি আমাদের
ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে এত কোনো ব্যাখ্যার দরকার নাই। আচ্ছা কিভাবে লিখবা আমি সেটা বলি, যে তুমি কি করবা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখবা এবং কি হাইড্রোজেন অণু লিখবা, আর এটা কি সমযোজী যৌগ, তার মানে কি এটা ধনাত্মক এবং ঋণাত্মক মান তো নাই। আর এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক মান তো হয়, যার কারণে কি হয়, ওই যে আমি চিত্র দেখাইলাম ওইভাবে কি করবা, সুন্দর একটা চিত্র আঁকায় দেখাই দিবা যে পানি কি করে আংশিক ধনাত্মক প্রান্তের সাথে ম্যাগনেসিয়াম, ধনাত্মক প্রান্তের সাথে কি ক্লোরিন এবং কি ঋণাত্মক প্রান্তের সাথে কি ম্যাগনেসিয়াম, যে এরকম কি করে বন্ধন গঠিত করে, বুঝতে পারছো। এবং কি যার মানে অক্সিজেন অণু এখানে যদি আমি ভাঙি, এখানে কি নাই কোনো ধনাত্মক ঋণাত্মক নাই, যার কারণে কি হয় না আমাদের এখানে কোনো পানির সাথে কি করতে পারে না, বন্ধন গঠিত করতে পারে না এবং পানির সাথে দ্রবীভূতও থাকতে পারে না, বুঝতে পারছো। আচ্ছা এটা যদি বোঝো, দেখো পটাশিয়াম ক্লোরাইড এটাও কি সেম, তার মানে কি পটাশিয়াম এটা কি আয়নিক যৌগ, এবং পটাশিয়াম ক্লোরাইড যদি আমি ভাঙি, এটা যদি আমরা ভাঙি পটাশিয়াম আয়ন এবং কি ক্লোরিন মাইনাস, বুঝতে পারছো। আর আমরা কি একটা দেখবো, প্রত্যেকটা যৌগে আমরা যেটাই ভাঙি না কেন আয়নিক যৌগে, প্রথমটা হবে হলো প্লাস এবং দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, বুঝতে পারছো। তার মানে কি প্রথমটা সবসময় প্লাস থাকবে এবং দ্বিতীয়টা সবসময় কি থাকবে, মাইনাস থাকবে। তার মানে এটাকে যখন ভাঙি তখন এটা কি প্লাস এবং কি এটা কি মাইনাস, এ কি করবে, ও সুন্দরভাবে কি অক্সিজেনের সাথে যুক্ত হবে, আমরা দেখলাম অক্সিজেনের সাথে কি হবে, যুক্ত হবে, এবং কি এটা কি করবে হাইড্রোজেনের সাথে কি করবে, সুন্দর যুক্ত হয়ে কি করবে, বন্ধন গঠিত করবে, এবং কি এটা কি দ্রবীভূত। এটা কি কিভাবে লিখবা, পটাশিয়াম এবং ক্লোরিন, পটাশিয়ামে কি করবা তুমি ইলেকট্রন দেখাবা, দেখবা যে ওর বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, ক্লোরিনে দেখবা কি একটা ইলেকট্রন কি আছে, কম আছে, যার কারণে কি করবো একটা ইলেকট্রন দিয়ে দিবে, একটা ইলেকট্রন কি করবে, নিবে, তার মানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত হবে, এবং কি ওরা সুন্দর পানির সাথে কি করবে, বন্ধন গঠিত করে পানির সাথে দ্রবীভূত হয়ে যাবে, বুঝতে পারছো। এই সেম ভাবে কি সোডিয়াম ক্লোরাইডও কি সেম ভাবে, সোডিয়াম ক্লোরাইড এবং কি কার্বন টাইক্লোরাইড, বুঝতে পারছো। সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন টাইক্লোরাইডের ভিতরে তোমার হলো কোনটা দ্রবীভূত এবং কোনটা দ্রবীভূত না, ওইটা কি করতে বলছে, বের করতে বলছে। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড হলো আয়নিক যৌগ, এটা কি করে, এই যে এইভাবে ভাঙলে আমরা কি স্পষ্ট পেয়ে যে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক পাবো, কিন্তু এখানে কিন্তু কি কার্বন টাইক্লোরাইড কিন্তু কি না আয়নিক যৌগ না, এটা কি, এটা হলো সমযোজী যৌগ। কার্বন কি করে, কার্বনের ধরো কার্বনের বাইরের সেলে, এটা সম্পূর্ণটা মুছে দেই, আমি এটাকে একটু দেখাই দিই, এটা কিসের জন্য সমযোজী যৌগ, সমযোজী যৌগ কাকে বলে, যারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে বন্ধন গঠিত করে, তারা হলো কি সমযোজী যৌগ। আচ্ছা কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, তার মানে কি ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, 4টা, আর নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য কি 8টা ইলেকট্রন দরকার, তার মানে কি কার্বনের যদি চিত্রটা আঁকি, যে ওর বাইরের সেলে কয়টা আছে, সরি একটু নিচে আঁকি তাহলে সুবিধা হবে, আচ্ছা এই কার্বনের ধরো 4টা, আমি সর্বোচ্চ বাইরের সেলটা আঁকছি, আর ভিতরে কিছু আঁকিনি, হ্যাঁ আচ্ছা আঁকলাম, দেখো এবং কি ক্লোরিন জানি কত, ওর বাইরের সেলে ও হলো কি 6 এবং কি ক্লোরিন হইল 17, 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে কি বাইরের সেলে কয়টা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন, তার মানে কি এখানে ধরো কি একটা ক্লোরিন যুক্ত হইলো, এবং কি এখানে একটা ক্লোরিন, এবং কি এখানে ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে, এই যে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল, আর এখানেও কি করলো আরেকটা ক্লোরিন যুক্ত হইলো, এখানে একটা ক্লোরিনের ইলেকট্রন, এবং কি এখানেও কি ক্লোরিন, তার মানে এইখানেও কি সেম ভাবে ক্লোরিন, এখানেও কি সেম ভাবে ক্লোরিন যুক্ত হইলো, বুঝতে পারছো। এই ক্লোরিনগুলো যুক্ত হওয়ার মাধ্যমে ওরা কিন্তু কি হয়ে গেছে, অষ্টক পূর্ণ হয়ে গেছে, আর অষ্টক পূর্ণ হয়ে গেলে কি হয়ে যাবে, ওরা কিন্তু আর ওদের কোনো কি থাকবে না, ওরা যার যার কাছে কি স্বয়ংসম্পূর্ণ মনে হবে, তার মানে কি অষ্টক পূর্ণ হয়ে গেছে, ওর কাছে 8টা ইলেকট্রন, দেখো ওর ভিতরেও কি ও মনে করবে 8টা ইলেকট্রন, ওরাও কি করবে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, সবাই যখন 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে, আর এই যে বন্ধন গঠিত করলো, তার মানে কি ইলেকট্রন শেয়ার করলো, যে ভাই তোর কাছে 2 টাকা আছে, আমার কাছে 2 টাকা আছে, দুইজন মিলে ভাগাভাগি করে রেখে দিলাম, বুঝতে পারছো, কিন্তু কেউ কাউকে দিবে না, বুঝতে পারছো, যে আমারও দরকার তোরও দরকার, তোরা দুজন কি করি তাইলে আমরা দুইজন একসাথে থাকি, বুঝতে পারছো। তার মানে কি করছে ওরা এইখানে সুন্দর বন্ধন গঠিত করছে, আর এটাকে কি বলবো আমরা, সমযোজী যৌগ। তার মানে এখানে কি দেখলাম, এটা হলো সমযোজী যৌগ, আর এখানে কি পাই না আমরা কখনোই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত পাই না, আর ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যদি না পাই, এটা কি পানির সাথে দ্রবীভূত হবে না। আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন আসে হলো, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং কি ক্যালসিয়াম কি কার্বন টাইক্লোরাইড,
এখানে আমাকে একটা জিনিস বলবে এরকম, যদিও আমি প্রশ্নের সমাধান করাবো, এরকম বলবে যে কোনো কোনো যৌগ, এই ক্লোরিন দেখো, ক্লোরিন কিন্তু আয়নিক যৌগ গঠিত করে, এবং কি আয়নিক বন্ধন এবং কি সমযোজী বন্ধন দুইটাই কিন্তু কি সুন্দরভাবে মানে গঠিত করে। এখানে দেখো ওই ইলেকট্রন গ্রহণও করছে, আবার কি ইলেকট্রন শেয়ারও করছে। তার মানে কি এটা কি আয়নিক যৌগ, আয়নিক যৌগতে কি আছে ক্লোরিন আছে। আবার সমযোজী যৌগতে যদি যাই তখনও কি আছে ক্লোরিন আছে। বুঝতে পারছো? এটা নিয়ে আমরা সামনে একটা প্রশ্ন সমাধান করবো, সমস্যা নাই। ওকে, তার মানে কি এটা বুঝতে পারলাম। এখানে কি দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড এবং কি কার্বন ট্রাইক্লোরাইড এগুলো কি করে না, ওটা হলো সমযোজী যৌগ হওয়ার কারণে কি পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু এটা কি আয়নিক যৌগ হওয়ার কারণে কি করে এটা পানিতে দ্রবীভূত হয়। আমি তার মানে কি করবা, তুমি সুন্দরভাবে এটা ব্যাখ্যা করে দিয়ে আসবা এবং কি তুমি সুন্দর চিত্র দিতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। এখন দেখো ধাতব বন্ধন, ধাতব বন্ধন বিদ্যুৎ পরিবাহী করে ব্যাখ্যা করো। আচ্ছা, ধাতব বন্ধন দেখো, এখন হলো ধাতব বন্ধন। ধাতব বন্ধন কাকে বলে? তো ধাতব বন্ধন হলো ধাতু ধাতু মিলে, দেখো আমরা সমযোজী যৌগ কি বলছিলাম, সমযোজী যৌগ হলো অধাতু অধাতু মিলে কি করে যে বন্ধন গঠিত করে তাকে কি বলা হয়, সমযোজী যৌগ বলা হয়। এবং কি ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত করে তাকে কি বলবো আমরা, আয়নিক বন্ধন বলবো। এবং ধাতু ধাতু যদি বন্ধন গঠিত করে, বুঝতে পারছো, তাকে কি বলবো, ধাতব বন্ধন অথবা ধাতব বন্ধন বলবো। দেখো এখানে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এখানে কি ম্যাগনেসিয়াম, শুধুমাত্র তোমাকে এরকম প্রশ্ন আসবে যে ম্যাগনেসিয়াম অথবা কি পারমাণবিক ভর 12, এটা ধাতব, এটা কিসের জন্য, কি বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। এবং কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ওই যৌগ কিসের জন্য, কি বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো, এরকম বলে দিবে। বুঝতে পারছো? তার মানে কি এইগুলা কি সব ধাতু, আর ধাতুগুলা কি করে ওদের বাইরের সেলে ধাতু। আমি যদি ম্যাগনেসিয়াম আঁকি, দেখো এখানে ম্যাগনেসিয়াম যদি আমি চিত্রটা আঁকি, এই চিত্রের কি হবে, বাইরের সেলে থাকবে কয়টা, বাইরের সেল থাকবে 8টা, এবং কি তারপরে বাইরের সেল থাকবে কত, ধরো 2টা, 2টা না 2টাই থাকবে। এই কারণে ম্যাগনেসিয়ামের হলো 12 নম্বর মৌল। তার মানে কি ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। এবং দেখো এই নিউক্লিয়াসের থেকে এই ইলেকট্রনগুলা একটু বেশি বাইরে অবস্থিত, বেশি বাইরে অবস্থিত হওয়ার কারণে ওর কি, ওর প্রতি অত টান নাই। বুঝতে পারছো? আমরা এরকম বলি না যে সম্পর্ক নষ্ট হয়, কি দূরত্বে হলে সম্পর্ক নষ্ট হয়। বুঝতে পারছো? সেম ভাবে আমাদের পরমাণুতেও কি ওর নিউক্লিয়াস থেকে যত দূরত্বে থাকবে তার মানে কি ওদের কি সম্পর্ক তত কি দুর্বল। বুঝতে পারছো? যত দূরে থাকবে। আর যত কাছে থাকার মতো আরেকটা জিনিস, যদি এখানে যে অনেকগুলো থাকতো, যদি পূর্ণ থাকতো 7টা 8টা থাকতো, তার মানে কি ওরা কি হয়ে যেত, ওদের আকর্ষণ মানে ওর সাথে ওদের যে আকর্ষণের মাধ্যমে কি হয়ে যেত, তার কাছে এসে চলে আসতো। তার মানে কি একই শক্তি স্তর, কিন্তু কি বাম দিকে হলো পরমাণু ব্যাসার্ধ গুলো বড় এবং ডান দিকে কি ব্যাসার্ধ গুলো কম। কিসের জন্য কম, ওই যে ওদের কি আকর্ষণ কম, তার মানে কি ওরা আছে 2জন, এবং কি ওদের সাথে কি না অত টান নাই। বুঝতে পারছো? আর যার কারণে কি হয়, আমরা যখন ম্যাগনেসিয়াম, যখন একটা ক্লাস, ধরো কি ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম, এরকম ম্যাগনেসিয়াম, এরকম যখন ক্লাস গঠিত করে, তখন হলো কি এইখানে এই মুক্ত, ধরো ম্যাগনেসিয়াম কি ধাতু একটা দণ্ড, তার মানে কি এখানে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। হ্যাঁ, এই মুক্ত ইলেকট্রনগুলো কি করতে পারে, ত্রিমাত্রিক ভাবে সুন্দর ঘুরতে পারে। আর যখন এই ত্রিমাত্রিক ভাবে ইলেকট্রনগুলো ঘুরতে পারে, তখন আমি যদি এখানে যদি বিদ্যুৎ প্রবাহিত দেই, তার মানে কি ইলেকট্রন চলাচলের রাস্তা আছে। তার মানে কি করবে, আমি যখন ইলেকট্রন প্রবাহ করতে পারবো, তার মানে কি ইলেকট্রন কি এদের সাথে কি করতে পারবে, প্রবাহিত করতে পারবে। আর প্রভাবিত হওয়ার মাধ্যমে কি করবে, সুন্দর ইলেকট্রন প্রবাহিত হবে। বুঝতে পারছি? ইলেকট্রন প্রবাহ মানে কি তড়িৎ প্রবাহ। তার মানে কি ইলেকট্রনে প্রবাহিত হতে পারবে এবং কি তড়িৎ প্রবাহিত করতে পারবে, এবং তাপও কি করতে পারে, প্রবাহিত করতে পারে। বুঝতে পারছো? তার মানে কি এই ধাতুগুলা কিসের জন্য এই যে তড়িৎ প্রবাহিত, এটা হলো কি ওর বাইরের সেলে কি থাকে, ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রন কি পড়তে অতটা কি না আকর্ষণ শক্তি নাই। তার মানে তুমি এভাবে লিখবা যে ম্যাগনেসিয়ামের সুন্দর ইলেকট্রন বিন্যাস করবা এবং বলবা যে ম্যাগনেসিয়াম হলো কি একটা ধাতু, আর ধাতুর সর্বোচ্চ বাইরের সেলে কম সংখ্যক ইলেকট্রন থাকে। আর এই কম সংখ্যক ইলেকট্রন কি থাকে, পরমাণুর থেকে এদের আকর্ষণ কি হয়, দুর্বল হয়। এই দুর্বল হওয়ার কারণে এদের যখন ক্লাস গঠিত করে, ক্লাসে ওরা কি থাকে, মুক্ত ইলেকট্রনগুলো কি করতে পারে, ত্রিমাত্রিক ভাবে ঘোরাফেরা করতে পারে। যার কারণে এখানে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করতে পারবো, বিদ্যুৎ প্রবাহ সংযোগ করে দেবো অথবা কি ইলেকট্রনের প্রবাহ দিব, তখন কি করে এই ইলেকট্রনগুলো সুন্দরভাবে চলাচল করতে পারে। যার কারণে কি এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। বুঝতে পারছো? এটুকুন সুন্দর করে ব্যাখ্যা দিয়ে লিখে আসবা। আচ্ছা, দেখো তারপরে কি আছে, এইখানে তোমার এই যে এইখানে যে আমি একটা প্রশ্ন কি করছিলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কি করছিলাম, এখানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড আছে। বুঝতে পারছি? এটা হলো কি দ্রবীভূত অবস্থায় এটা কিভাবে বিদ্যুৎ পরিবাহিত।
এটা কি করছিলাম, এখানে আমি সুন্দর করে বলে দিছি যে কি করছিল, ও এই সুন্দর একটা চিত্র এঁকে এদের কিসের জন্য, আয়নে কি করে, ওরা যখন বিদ্যুৎ প্রবাহিত করে ওটা কি দুইটা ইলেকট্রন কিন্তু দুইটা ছেড়ে দিয়ে আছে, ওই কিন্তু বড় লোক, যার মানে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। আর ইলেকট্রন প্রবাহ মানে কি, যখন দুইটা ইলেকট্রন যখন আমি দিব, আরেকবার দেখাই দেই, শুধুমাত্র এইটুকুন দেখাই দিব যে এখানে যখন কি এই দণ্ডে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড, এখানে কি ব্যাটারি আছে, যখন আমি কি ম্যাগনেসিয়াম ক্লোরিন, দেখো ম্যাগনেসিয়াম আমার কিন্তু কি, যখন আমি ইলেকট্রন প্রবাহিত করব তার মানে কি ইলেকট্রন কি হবে, আসবে। আর ইলেকট্রন আসলে কি হবে আমাদের, এই যখন এখান থেকে ধরো ইলেকট্রন আসতেছে, এই ইলেকট্রন যখন আসবে তখন কি ইলেকট্রন কিন্তু ও কিন্তু কি দুইটা কি করছে, ছেড়ে দিয়ে চলে আসে, এমনি কি আয়ন আকারে আসে। যখন ইলেকট্রন যখন এখানে আসবে তখন কি করবে, এই ম্যাগনেসিয়াম এখানে এসে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, আর গ্রহণ করার মাধ্যমে কি করবে, ম্যাগনেসিয়াম ধাতুতে রূপান্তরিত হবে, ধাতুতে রূপান্তর হয়ে এখানে আটকে যাবে। এবং কি এইখানে যখন আবার ইলেকট্রন এখান দিয়ে আবার কি করবে, প্রবাহিত হয়ে এদিকে চলে আসবে, তার মানে কি এখানে যখন ইলেকট্রন যখন নিবে তখন কি এই ক্লোরিন যে একটা ইলেকট্রন নিয়েছিল মানে ঋণ ছিল, ওই কি করবে একটা ইলেকট্রন কি করবে দান করে দিবে, আর দান করার মাধ্যমে কি ইলেকট্রন আবার এদিকে চলে আসবে, আর দান করে ও কি করবে ক্লোরিন গ্যাস তৈরি হবে, আর ক্লোরিন গ্যাসের সুন্দর ফুস উড়ে চলে যাবে। বুঝতে পারছো, এইভাবে হলো কি আমাদের এই কি যেন বলে ধাতব বন্ধন কি করতে পারে, আয়নিত অবস্থা মানে গলিত অবস্থায় ওরা কি করতে পারে, বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। বুঝতে পারছো, এটা আমি কি করবো সুন্দর করে লিখে দিয়ে আসবো, বলবা এটা ইলেকট্রন বিন্যাস করবো এবং কি বলবা এটা ধাতু বা ধাতু, এটা কি আয়নিক বন্ধন, এটা কি জলীয় দ্রবণে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত হিসাবে থাকে, এবং কি করে অ্যানোডে কি করে ওরা সুন্দর ইলেকট্রন গ্রহণ করে, অ্যানোডে হলো জারণ ঘটে, অ্যানোডে জারণে হলো কি ক্লোরিন ইলেকট্রন কি করে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ও হলো কি ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়, এবং ক্যাথোডে কি করে ম্যাগনেসিয়াম হলো ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতুতে রূপান্তরিত হয়। এইভাবে কি করতে পারে ওরা একটা পূর্ণ বর্তনী তৈরি করতে পারে, এবং পূর্ণ বর্তনীতে কি করতে পারে ইলেকট্রন এবং তড়িৎ প্রবাহিত করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এই এই যেই টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করা যায় এই টপিক এইখান থেকে তোমার অনেক প্রশ্ন আসে। বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। ওকে, চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। আচ্ছা দেখো, আমি প্রথমে লিখে রেখেছি হলো 2 এবং 8 এর নিয়ম। আচ্ছা 2 এবং 8 এর নিয়ম কাকে বলে? আচ্ছা 2 এর নিয়ম হলো আমাদের সর্বশেষ শক্তি স্তরে যেমন কি দুইটা ইলেকট্রন থাকে এবং কি জোড়া জোড়া অবস্থায় থাকে, এটাকে কি বলা হয় 2 এর নিয়ম। 8 এর নিয়ম হলো সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন পূর্ণ হয় তাকে কি বলা হবে, 8 এর নিয়ম বলা হবে। আচ্ছা 8 এর নিয়ম, 8 এর নিয়ম বুঝতে পারলাম। আচ্ছা এখানে দেখো কি সালফার ডাইঅক্সাইড, এখানে কি সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে 2 এবং 8 এর নিয়ম ব্যাখ্যা করো। আচ্ছা দেখো সালফার, সালফার হলো কত নম্বর মৌল, সালফার হলো 16। এটা ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p কত এখানে 10 আর হলো 4। আচ্ছা তার মানে কি সালফার এখানে কি দেখলাম আমি বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে এটা, এবং কি অক্সিজেন, অক্সিজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি 8, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p 2p কত 2p4। আচ্ছা দেখো তার মানে কি ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, ওর বাইরের সেলে ইলেকট্রন আছে 6টা, ওরও কিন্তু কি আছে বাইরের সেলে ইলেকট্রন আছে কয়টা 6টা ইলেকট্রন আছে। তার মানে কি ওর যদি অষ্টক পূর্ণ করতে চায় তার মানে ওর কয়টা ইলেকট্রন লাগবে, ওর ইলেকট্রন লাগবে কিন্তু দুইটা, দুইটা বলতেছি, আর কি বলতেছি এখানে 16, আর এখানে তো আই হয়েছে 10, 2 12 আর 4 16, হ্যাঁ যোগ যোগ ভুলে গেলাম নাকি। আচ্ছা দেখো অক্সিজেন এখানে কি ওর কিন্তু বাইরের সেলে ইলেকট্রন লাগবে কয়টা, ওরও কিন্তু অষ্টক পূর্ণ করার জন্য দুইটা ইলেকট্রন লাগবে। বুঝতে পারছো? আচ্ছা দুইটা ইলেকট্রন যদি লাগে আমরা এখন এদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখবো। এটা কিন্তু সমযোজী যৌগ। বুঝতে পারছো? সমযোজী যৌগ কি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে বন্ধন করতে পারে, আর দুইটাই কিন্তু কি অধাতু। বুঝতে পারছো? এখানে দুইটাই অধাতু যার কারণে কি করবে বন্ধন করবে। আচ্ছা বন্ধনগুলো যদি আমরা দেখি, দেখো এখানে কি সালফার, সালফারে কি ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে এক জোড়া, আর এখানে 2 জোড়া, তার মানে কি 3 জোড়া ইলেকট্রন আছে। আমি কি 3 জোড়া ইলেকট্রন ডট ডট দিয়ে বুঝাই তাহলে একটু সুবিধা হবে। প্লাস অক্সিজেন, অক্সিজেন হয় একটু বড় হয়ে গেল, অক্সিজেনের যদি আমি বাইরের সেলে 3 জোড়া যদি বুঝাই, আচ্ছা এইটা এটা কি করলাম আমরা বন্ধন করতে করবো, বন্ধন করতে করবে কিভাবে, সালফার হলো কেন্দ্রীয় মৌল, সালফার কি থাকবে এইভাবে থাকবে এবং দুইটা এভাবে থাকবে, আর এখানে কি থাকবে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন এবং কি এইখানে একটা অক্সিজেন দিলাম, এবং অক্সিজেনগুলো কি করি আমি
কস দিই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, তার মানে কি ওর বাইরের সেলে কি এই যে ইলেকট্রনগুলা, এবং কি এইখানে কি এই যে ইলেকট্রন গেল, তার মানে কি এইখানেও কি থাকবে, ইলেকট্রন যাবে। দেখা যাচ্ছে কি না? বেশি দিয়ে ফেললাম। আচ্ছা দেখো, এবং কি এইখানেও কি থাকবে, এই ইলেকট্রনগুলো থাকবে, এবং কি এই যে ইলেকট্রন, এবং এই দুইটা, এই দেখো এই চারটা কি করবে, ওরা হলো সমযোজী যৌগ গঠিত করবে, মানে সমযোজী বন্ধন গঠিত করবে। তার মানে কি এই দুইটা কি করবে, সমযোজী যৌগ গঠিত করবে। এবং এইটাকে আরেকটু আমি দূরে আঁকি, যেটা কি থাকবে, ধরো এখানে অক্সিজেন থাকবে, এখানে কস, এবং এইখানে কি থাকবে, এই যে ইলেকট্রন। এটা হলো সন্নিবেশ সমযোজী যৌগ, মানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত করবে। তার মানে কি করবে, সন্নিবেশ সমযোজী যৌগ। তার মানে এখানে দেখো সালফার কি করছে, ওরা কিন্তু ইলেকট্রন শেয়ার করছে, এখানে অক্সিজেনের দুইটা, ওর দুইটা, এবং অক্সিজেনের দুইটা কি করছে, ওর দুইটা, কিন্তু এখানে কি করবে, ওই হলো ইলেকট্রন ওকে ওদের হলো দিয়ে দিবে। তার মানে কি সন্নিবেশ সমযোজী যৌগ, তার মানে ওরা কি করবে, ইলেকট্রন সম্পূর্ণ দুইটা কি করবে, ওরা দিয়ে দিবে। ওই কোনো কাজই নাই, মানে অক্সিজেন কাউকে কোনো দিবেও না, কিছুই না, ও একা একা থাকবে। ওই কি করবে, সালফার শুধুমাত্র কি ওকে ইলেকট্রন দিয়ে দিবে। এটাকে কি বলবে, সমযোজী সন্নিবেশ বন্ধন। আর যার মাধ্যমে কি করবে, দেখো ওর যদি আমি গুণে দেখি, ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন থাকবে, এই দুইটা, ওই যে সালফার দিয়ে দিল, এবং কি ওর বাইরের সেলে আসলে কয়টা, 6টা। তার মানে কি 2 এবং 6 কত হয়, 8টা। আবার দেখো কি এইখানে কি করলো, এই যে ওরা সমযোজী যৌগ গঠিত করছে, তার মানে কি করবে, এই দুইটা এবং কি এই দুইটা এবং ওর 6টা, তার মানে কি 8টা। ওরও কি হবে, 8টা। এবং দেখো ওর কি হয়ে গেছে, ওর কিন্তু সেলে কি হয়ে গেছে, এই যে 4টা, এবং এই সাইডে 4টা, এই 8টা যদি যুক্ত হলো, তার মানে কি ওরও কি হয়েছে, 8টা পূর্ণ আছে। তার মানে কি করতে পারি, আমরা বলতে পারি যে এটা কি হয়, আমাদের অষ্টকের নিয়ম মানে। বুঝতে পারছো? তার মানে কি এটা অষ্টকের নিয়ম মানে। এটা কিন্তু আমাদের মাঝে মাঝে ঘাবড়ায় যায় যে হ্যাঁ আমি যদি এখানে যদি সবগুলো যদি সমযোজী যৌগ থাকে, অক্সিজেনের হলো কি, তো 2টা ইলেকট্রন দরকার, তার মানে 3টা ইলেকট্রন, 3টা যদি অক্সিজেন যদি সালফারের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের কি, আমরা হিসাবে দেখা যায় কি, ওর কিন্তু বাইরের সেলে কয়টা ইলেকট্রন হওয়ার কথা, 10টা। 10টা না তো 12টা। বুঝতে পারছো? যদি সমযোজী যৌগ যদি সবগুলো যদি ইলেকট্রন শেয়ার করতো, তার মানে কি ওর কিন্তু 12টা হওয়ার কথা। তার মানে কি, তো 12টা কিভাবে, এই যে 4টা, ওটা 4টা, এখন ওই যদি কি করতো, আবার ইলেকট্রন যদি শেয়ার করতো, তার মানে কিন্তু এখানে কিন্তু 4টা হতো, তার মানে 3 4 কত, 12টা। কিন্তু এখানে 12টা না হয়ে কত হয়, 8টা। এটা কিসের জন্য হইলো, এটা কি করছে, ওই দুইটা ইলেকট্রন হলো কি, ওরা শেয়ার করছে হলো 2 জোড়া, এবং 2 জোড়া কি করছে, সালফার একদম অক্সিজেনকে দিয়ে দিছে যে ভাই আমার লাগবে না, তুই লয়ে যা। বুঝতে পারছো? তার মানে কি করছে, 2টা ইলেকট্রন একদম অক্সিজেনকে দিয়ে দিচ্ছে, এটাকে কি বলা হয়, সমযোজী সন্নিবেশ বন্ধন। বুঝতে পারছো? আর এটার মাধ্যমে কি করছে, ওরা সবাই কি করছে, অষ্টক নিয়ম মানছে। তার মানে এটাকে তুমি কি করবা, তুমি কিভাবে সুন্দর করে দিবা, যে এখানে কি করবা, যে অক্সিজেন সালফার এবং সালফার ডাইঅক্সাইড, এখানে কি করবা, এর ক্ষেত্রে 2 এবং 8-এর নিয়ম মানবে কিনা তুমি কি করবা, সুন্দর তোমাকে এখানে প্রশ্ন দেওয়া থাকবে এরকম, যে পারমাণবিক ভর, এটা দেওয়া থাকবে প্রশ্ন এরকম ভাবে দেওয়া থাকবে, পারমাণবিক ভর সংখ্যা এ এর মৌলের পারমাণবিক ভর সংখ্যা 16, এবং এ বি মৌলের পারমাণবিক ভর হলো 8। এখন এদের কি, এদের হইলো তোমাদের এ এবং বি, এ বি কিউব যৌগের 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 ক্ষেত্রে 2 এবং 8-এর নিয়ম কোনটা প্রযোজ্য, এটা কি করবো, ব্যাখ্যা করতে বলবে, এরকম ভাবে দেওয়া থাকবে। তুমি সুন্দর এখান থেকে কি করবা, যে সালফার ডাইঅক্সাইড বানাবা, এটা কিভাবে, পারমাণবিক সংখ্যা তুমি বলবা যে আমরা জানি পারমাণবিক সংখ্যা 16, পারমাণবিক সংখ্যা হলো কত সালফারের, এবং 8 হলো পারমাণবিক সংখ্যা কত অক্সিজেনের। তার মানে কি অক্সিজেন, এবং এখানে কি করবা, সুন্দর এই যৌগটা গঠিত করবে এইটা, এবং এই যৌগের সাথে আমরা কি করবো, ওদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখবা, এবং ওরা কি করবা, ইলেকট্রন বিন্যাস দেখবা। আর তুমি এটা বলবা যে ওরা দুজন কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত করবে, অথবা কি সমযোজী যৌগ গঠিত করবে। এবং সমযোজী যৌগতে তুমি এখানে কি করবা, সুন্দর এই চিত্রটা আঁকতে হবে। বুঝতে পারছো? এই চিত্রটা সুন্দর আঁকবা, এবং একে এখানে কি করবা, ওরে কস দিবা, ওরে ডট দিবা, দিয়ে কি করবা, এখানে সুন্দর বলে দিবা যে সালফারের কত, এই 2 জোড়া ইলেকট্রন কি করবে, ওরা হলো শেয়ার করবে, মানে এখানকার দুইটা অক্সিজেনের সাথে কি করবে, সমযোজী যৌগ গঠিত, সমযোজী বন্ধন গঠিত করবে, এবং কি আরেকটা অক্সিজেনের সাথে কি সন্নিবেশ সমযোজী যৌগ গঠিত, মানে বন্ধন গঠিত করবে। আর যার মাধ্যমে কি করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন হলো 2টা ইলেকট্রন কি করে দিবে, একদম অক্সিজেনটা দিয়ে দিবে, ভাই আমার কোনো দরকার নাই, তুই লয়ে যা, এবং কি দিয়ে দিবে। এবং এটার মাধ্যমে কি করবে, ওরা হলো সবাই কি করবে, প্রত্যেকটা মৌল আলাদা আলাদাভাবে কি করবে, 8টা করে পূর্ণ থাকবে। আর 8টা করে পূর্ণ মানে কি, এটা অষ্টকের নিয়ম। তার মানে এটা আমি বলতে পারি যে এটা কি অষ্টকের নিয়ম প্রযোজ্য। এইটুকু সুন্দর করে লিখে দিয়ে আসলে ইনশাল্লাহ পুরো মার্ক পেয়ে যাবা। আচ্ছা দেখো, তারপরে কি আছে, বোরন ক্লোরাইড। আচ্ছা তারপরেরটা হলো বোরন ক্লোরাইড। ক্লোরাইড এখানে কি বলছে, বোরন টাই ক্লোরাইড। বুঝতে পারছো? ডাই টাই, তার মানে কি 3টা থাকলে হলো কি টাই, তাই বলতে হয়। তার মানে কি বোরন ক্লোরাইড, এর 2 এর নিয়ম মানে ব্যাখ্যা করো। আচ্ছা বোরন, বোরন আমি কত নম্বর মৌল, বোরন হলো কত, 5 নম্বর।
5 নম্বর যদি দেখি 1s2 2s2 2p1, তার মানে কত ওর যোজনী কত সর্বশেষ শক্তি স্তরে আছে 3টা, ওর যোজনী কত 3 প্রদর্শন করছে। তার মানে কি ক্লোরিনের কত, ক্লোরিন হলো একযোজী, তার মানে কি কোনো একযোজী যৌগের সাথে অন্য একটা যৌগ যে কয়েকটা মানে যৌগ, আমরা যোজনী কাকে বলে, যে কোনো মৌলের সাথে অন্য একটা মৌলের সংযুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলতে পারি, আমরা যোজনী বলতে পারি। অথবা কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটা বিজোড় ইলেকট্রন থাকে তাকে কি বলতে পারি, যোজনী বলতে পারি। আচ্ছা, তার মানে কি ওর যোজনী এবং কি ক্লোরিনের যোজনী আমরা জানি কত, 1। তার মানে কি, আচ্ছা ক্লোরিন ইলেকট্রন বিন্যাস দেখাই, যদিও অনেকবার দেখাইছি, এটা আবার 15 ভাবে 5, তার মানে কত 1s2 2s2 2p6 3s1 3p5, তার মানে কত ওর একটা ইলেকট্রন দরকার। তার মানে কি ও কিন্তু কি করবে, আচ্ছা এটাও কিন্তু সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ কি করবে 2 এবং 8 এর নিয়ম মানবে। বুঝতে পারছো, এখানে কিন্তু যে কয়েকটা আছে প্রত্যেকটা কিন্তু সমযোজী যৌগ, তুমি কিন্তু 2 এবং 8 এর নিয়ম কিন্তু আয়নিক যৌগ কিন্তু মানবে না। বুঝতে পারছো, আয়নিক যৌগ কিন্তু এখানে কিন্তু এরকম কার্যকর হবে না, কারণ ওরা তো আয়ন আকারে হয়ে গেছে, ওরা ইলেকট্রন একদম দান করে দিচ্ছে। আর ওরা কি করছে, ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু কি ওরা হলো অষ্টক নিয়ম মানে নাকি 2 এর নিয়ম মানে না, সেটা আমাদের কি করতে হবে, দেখতে হবে। আচ্ছা দেখো, তার মানে কি এই চিত্রটা আমি শুধু এখানে আঁকি, দেখো এখানে যদি আমি চিত্র আঁকলাম, তার মানে কি ওর বাইরের ছেলে কয়টা আছে, নিচে আঁকি বড় করে না, দেখো ওর বাইরের ছেলে আছে হলো 3টা বোরনের। বুঝতে পারছো, বোরনের হলো বাইরের ছেলে আছে কয়টা, 3টা, এবং ক্লোরিন কি করবে, এই 3টে ইলেকট্রনের সাথে যুক্ত হবে। ছোট করে আঁকলাম, স্যার আমার জায়গা নাই, তার মানে কত এই 3টা কি করবে, ইলেকট্রনের সাথে যুক্ত হবে। এটা ধরো কি নিউক্লিয়াস, আচ্ছা প্রথম শক্তি স্তর দিলাম, বোরন এটা দিলাম, ওইগুলো কিন্তু কি কিছু দিলাম না। হ্যাঁ, এটা কি ক্লোরিন, এগুলোর কিন্তু কি ছিল, এই বাইরের সেলে কিন্তু ইলেকট্রন ছিল কয়টা করে, 7টা করে ছিল, আর একটার সাথে যুক্ত হয়েছে। এখানে কয়টা করে ছিল, 7টা করে ছিল, পরে কি করছে, একটার সাথে হলো যুক্ত হয়েছে। তার মানে কি ওদের কিন্তু কি 8টা করে পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমাদের বোরল যে ওর ওর কয়টা, ওর ছিল হলো কত, 5টা, কত ছিল 5টা, এবং আরো 3টা যদি পায়, তার মানে কি ওর না বাইরের সেলে কয়টা আছে, 3টা, ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, ওর মোট মাত্র হলো 5টা ইলেকট্রন, কিন্তু ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, 3টা, তার মানে কি ওই 3টা, আর যদি 3টা আরো 3টা পায়, তার মানে কত কত পূর্ণ হলো, 6টা পূর্ণ হইলো। কিন্তু 6টা পূর্ণ, আমরা কি দেখছিলাম যে অষ্টকের নিয়ম কাকে বলে, যে যদি কোনো মৌলের মানে সমযোজী বন্ধনের পরে যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওর যদি সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, তাকে কি বলতে পারি, আমরা অষ্টকের নিয়ম বলতে পারি। কিন্তু এখানে কি দেখলাম আমরা, যে অষ্টকের নিয়ম না, এখানে কি হয়েছে, আমাদের সর্বশেষ ধরো ওদের কিন্তু অষ্টক পূর্ণ হয়েছে ক্লোরিনের, কিন্তু মানে ওর কি হয়ে গেল, সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন পূর্ণ হয়েছে। তার মানে কি এটা কি, এই যে 3 জোড়া কি হয়েছে, ইলেকট্রন পূর্ণ হয়েছে, 3 জোড়া ইলেকট্রন পূর্ণ হয়েছে, কিন্তু 8টা কিন্তু পূর্ণ হয় নাই। যার কারণে বলতে পারি কি এটা হলো কি দ্বিয়ের নিয়ম মানে, এটা কি অষ্টকের নিয়ম মানে না। বুঝতে পারছো, তার মানে কি এটা প্রশ্ন সমাধান করবা কিভাবে, যে তুমি লিখবা বেরিলিয়াম ক্লোরাইড, বুঝতে পারছো, বোরন ক্লোরাইড, এটা কি দ্বিয়ের নিয়ম মানে, এটা কি করবা, বেরিলিয়ামে ওই বোরনের কি করবা, ইলেকট্রন বিন্যাস করবা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে বলবা যে আমরা জানি যে ওর কি সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে, এবং কি ওর একটা ইলেকট্রন হলে অষ্টক পূর্ণ হয়ে যাবে। আচ্ছা ওর সাথে যুক্ত হইলো, তার মানে কি ওর সাথে কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে, 3টা, এবং ক্লোরিন কি করবা, এই চিত্রটা দেখাই দিবা। চিত্র দেখানোর পর বলবা যে বোরনের কি আছে, সর্বশেষ শক্তি স্তরে যৌগ মানে বন্ধন গঠিত করার পর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, আমরা দেখলাম হলো 6টা ইলেকট্রন, আর 8এর নিয়ম মানার জন্য কি করতে হবে, সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে হবে। যেহেতু আমাদের 8টা ইলেকট্রন নাই এবং কি 3 জোড়া ইলেকট্রন আছে, তার মানে কি এটা কি 2 এর নিয়ম প্রযোজ্য, 8এর নিয়ম প্রযোজ্য না। বুঝতে পারছো, এটা লিখে দিলে ইনশাল্লাহ পুরো মার্ক পাবা। আচ্ছা, তারপরে কি আছে, PCl5, PCl3 এবং PCl5, PCl3 8এর নিয়ম মানলেও PCl5 কেন এই কি যেন বলে 8এর নিয়ম মানে না, এটা আমাদের কি ব্যাখ্যা করতে হবে। এটা আমি ছোট্ট করে শুধু বুঝাই দিব, বাকিটুকু তোমরা পারবা, এগুলোর মতো করে দিবা। দেখো PCl5, আচ্ছা ওর হলো কত যোজনী, এর হলো 15, তার মানে কত 1s2 2s2 2p6 3s2 এবং কত 3p3, আচ্ছা তার মানে কত 5, আচ্ছা 15। আচ্ছা এখানে কি দেখলাম আমরা, হলো প্রথমে হলো ওর যোজনী হলো, ওর 2টা যোজনী আছে, যেমন কি প্রথমে হলো 3, তার মানে কত, এখানে আমি লিখতে পারি, এখানে আমি যদি আরেকটু ভাঙায় লিখি,
3px 3py 3p এগুলা তোমরা শিখতে পারবা সামনে গিয়ে। আমাকে তো এক্স ওয়াই জেড এখানে কি করব, এই তিনটা ইলেকট্রন কি করবে, একটা একটা করে যাবে। তার মানে কত, এই তিনটা আমি এটা মুছে দিয়ে কি করলাম, আমি এইটা এখানে আঁকলাম। হ্যাঁ, এইটা হলো এইখানে আঁকলাম। তার মানে কি একটা একটা করে যাবে, একটা একটা করে গেলে কি হবে, প্রত্যেকটা কি, তার মানে কি সর্বোচ্চ বিজোড় সংখ্যা কত, বিজোড় কতটা ইলেকট্রন আছে, তিনটা। তার মানে কি তিনটা যোজনী প্রদর্শক আছে এবং কি তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, ওর যদি তিনটা যুক্ত হয়, তার মানে কি ওর অষ্টক পূর্ণ হওয়ার জন্য কত, 3p3 আছে। তার মানে অষ্টক পূর্ণ হওয়ার জন্য কি লাগবে, দেখো এখানে বাইরের সেলে কয়টা ইলেকট্রন লাগবে, যে এখানে কিন্তু কতগুলো আছে, যে 2 এবং 5, 2 এবং 3 কত হয় 5। তার মানে কি ওর 5টা আছে, আর যদি 3টা পায় তার মানে কি ওর অষ্টক পূর্ণ হবে। তার মানে কত, PCl5 এখানে কি হবে, ধর কি আমার এখানে কি আছে, 3 জোড়া বিজোড় ইলেকট্রন আছে, 3 জোড়া বিজোড় ইলেকট্রন, আর 1 জোড়া কি আছে, জোড় ইলেকট্রন। হ্যাঁ, তার মানে কি দেখো এখানে এখানে কি ক্লোরিনের সাথে যুক্ত হইলো, এই ক্লোরিনের সাথে যদি যুক্ত হয়, তার মানে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে 4 জোড়া। তার মানে কি, তো ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন। স্যার 8টা ইলেকট্রন মানে কি অষ্টকের নিয়ম মানছে। কিন্তু আমি কি করলাম, এটা কিন্তু আরেকটা যোজনী প্রদর্শন করে কত আমাদের, দেখো এটা হলো ডি অরবিটাল আছে, 3 নম্বর শক্তি স্তরে কয়টা কি অরবিটাল, sp_d। তার মানে ডি অরবিটাল ফাঁকা আছে, এখানে কি 3d অরবিটাল ফাঁকা আছে। মানে কি এই s থেকে আরেকটা ইলেকট্রন কি যাবে, এই d এ চলে যাবে। আর তখন হলো বিজোড় ইলেকট্রন হয়ে যাবে হলো কত, 5টা। আর যখন 5টা বিজোড় ইলেকট্রন হয়ে যাবে, তখন কি 5টা ক্লোরিনের সাথে আবার যুক্ত হতে পারে। আর 5টা ক্লোরিনের সাথে যদি যুক্ত হয়, তার মানে কি এখানে কি ধরো আরেকটা ক্লোরিন দিলাম, এবং কি এখানে কি করলাম, আরো একটা ক্লোরিন দিলাম। যখন 5টা ক্লোরিনের সাথে যুক্ত হবে, তখন কি ক্লোরিনে তো অষ্টক পূর্ণ হবে। কিন্তু 5টা ক্লোরিন দেখো 5 জোড়া, 1 2 3 4 5, এটা কি হয়ে গেল, 8-এর বেশি হয়ে গেল। তার মানে কি 5 জোড়া মানে 10টা ইলেকট্রন হয়ে গেল। আর এটাকে কি বলা হয়, অষ্টক সম্প্রসারণ, মানে সম্প্রসারণ। তার মানে কি অষ্টক কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে কি এটা কি করে নাই, অষ্টকের নিয়ম মানে নাই। বুঝতে পারছো, এইটা কি করবা তুমি, সুন্দর তোমার মতো করে এই চিত্র দুইটা দিবা, এবং কি তুমি সুন্দর ব্যাখ্যা করে দিবা। আশা করি তুমি পারবা। আচ্ছা, আমাদের এটা শেষ হইলো। এখন আমাদের আছে কি সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধন কিন্তু তোমাদের অনেকটাই কি করে দিছি, ব্যাখ্যা করে দিছি। তারপরেও একটু ব্যাখ্যা করে দিই। দেখো ক্লোরিন এবং কি পটাশিয়ামের মধ্যে, ক্লোরিন আয়নিক এবং সমযোজী যৌগ, সমযোজী বন্ধন গঠিত করলেও পটাশিয়াম কেন কি করে না, এটা হলো কি ব্যাখ্যা। তোমাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্লোরিন কি করে, এই যে যখন আমি আয়নিক যৌগ যখন ব্যাখ্যা করতেছিলাম, তখন আমি বলছিলাম যে ক্লোরিন কিন্তু কি সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ দুইটাই গঠিত করতে পারে। যেমন কি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, বুঝতে পারছো, একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে, কি করে ক্লোরিন মাইনাস হয়ে যায়, এবং মাইনাস হয়ে কি পটাশিয়াম ক্লোরাইড, যেমন কি HCl, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। এবং আবার কি করতে পারে, ও কিন্তু অন্যান্য যেমন কি কার্বন ট্রাইক্লোরাইড, বুঝতে পারছো। তার মানে কি কার্বনের সাথে কি করতে পারে, 4টা ক্লোরিন কি করতে পারে, বন্ধন গঠিত করতে পারে। এটা কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তার মানে কি এটা কিন্তু কি সমযোজী যৌগ, এবং এটা কি আয়নিক যৌগ। বুঝতে পারছো। কিন্তু পটাশিয়াম, এই পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা। আর ওই ইলেকট্রনের সম্পর্কে কি, ওর কি ধরাছোঁয়ার বাইরে, তার মানে কি অনেকটা বাইরে, অনেকটা দূরে। তার মানে কি ওর সাথে কি আকর্ষণ কি কম। আর আকর্ষণ কম হলে কি করবে, এই পটাশিয়াম সুন্দর ইলেকট্রন কি করে দিবে, দান করে দিবে। বুঝতে পারছো, ইলেকট্রন যখন দান করে দিবে, তখন ও শুধুমাত্র আয়নিক যৌগ গঠিত করতে পারবে, কিন্তু ও কখনোই সমযোজী যৌগ গঠিত করতে পারবে না। বুঝতে পারছো। কিন্তু আমাদের ক্লোরিন বাবা, এই এই বেচারা কি করতে পারে, আমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ দুইটাই গঠিত করতে পারে। বুঝতে পারছো, এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এটা আমি অতটা ব্যাখ্যা করলাম না, যেহেতু আমি আয়নিক যৌগ অনেকটা ব্যাখ্যা করে দিচ্ছি। বুঝতে পারছো। আচ্ছা, অণু গঠন দেখো, অক্সিজেন এবং কত ক্লোরিন এর অণু গঠন ব্যাখ্যা করো। এটা আমাদের মাঝে মাঝে প্রশ্নগুলো দিয়ে দেয়। যেমন কি অক্সিজেন এবং ক্লোরিন, দেখো অক্সিজেন কি করবা, ইলেকট্রন বিন্যাস করবা অক্সিজেনের। আর তার মানে কত 1s2 2s2 2p4। তার মানে কত, ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন লাগবে, আর ওর বাইরের সেলে আর যদি 2টা ইলেকট্রন লাগে, আর 2টা ইলেকট্রন যদি থাকে, তার মানে কি করতে পারবো, ও কিন্তু অষ্টক পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, অষ্টক যদি পূর্ণ হয়, তার মানে কি অক্সিজেন কি করবা, এই যে চিত্রগুলো আঁকি আমি, ধরো এখানে 2টা আছে, ওর ধরো কি 3 জোড়া ইলেকট্রন থাকে, আরেকটা দিলাম, ওরও কি থাকে 3 জোড়া ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, কত দিই, 3 জোড়া। এবং কি এইখানে কি প্রথম শক্তি স্তর, এটা নিউক্লিয়াস,
নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কি করছে ওরা, এই যে দুইটা, তার মানে কি এই দুইটা ইলেকট্রন ওরা কি করছে, ওভারল্যাপ করে কি করছে, ওরা হলো দুইজন দুইজনকে কি করে দিছে, শেয়ার করে দিছে। শেয়ার করার মাধ্যমে ও কি করতেছে, ওর সর্বশেষ শক্তি স্তরে এখান থেকে দেখলে ওর 8টা ইলেকট্রন, আবার যদি এইখান থেকে দেখি যে এইভাবে যদি দেখি তো ওরও কি করতে থাকে, আর 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। তার মানে কি ওরা কিন্তু কি দুইটা 8টা পূর্ণ হয়ে ওরা কি করছে, O2 অনুগঠিত করছে। আর এটাকে কি বলতে পারি, এটা হলো ডাবল বন্ধনের মাধ্যমে, বুঝতে পারছো? এখানে কি দুইটা ইলেকট্রন, তার মানে কি এই দুইটা কি করছে, বন্ধন করতে করছে। এটাকে কি বলা হয়, ডাবল বন্ড বলা হয়। এই ডাবল বন্ড এইভাবে আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। বুঝতে পারছো? O2 ইকুয়াল টু কত, ডাবল বন্ড অক্সিজেন। বুঝতে পারছো? এটাই কি অনুগঠিত করছে, এভাবে কি করছে ওরা অষ্টক পূর্ণ করে একটা অনুগঠিত করে ওরা থাকে। বুঝতে পারছো? তার মানে তুমি এভাবে ব্যাখ্যা করবা যে অক্সিজেন কি থাকি, আমরা দেখতে পাচ্ছি যে ওর বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, 6টা। ওর আর 2টা ইলেকট্রন যদি হয় তাহলে কি করতে পারবে, ও অষ্টক পূর্ণ করতে পারবে। আর অষ্টক পূর্ণ করার জন্য অক্সিজেন, আরেকটা অক্সিজেন কি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওরা বন্ধন গঠিত, মানে ওরা একটা সমযোজী বন্ধন গঠিত করে এবং অনুগঠিত হয়। আর এটা কি সুন্দর, এভাবে তুমি ব্যাখ্যা করে দিবা। ক্লোরিনও কি সেম, ওর কি সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন লাগে। তার মানে কি ও একটা ইলেকট্রনের সাথে কি করবে, তার মানে ক্লোরিন যদি হইতো, তার মানে কি ও কিন্তু এইভাবে হইতো না, ডাবল বন্ড হইতো না। তার মানে ওর ইলেকট্রন লাগবে একটা, ও আরেকটা ক্লোরিন ওরও লাগবে একটা, তাহলে দুজন কি করতো, একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে যেত। বুঝতে পারতো? সিঙ্গেল বন্ড হয়ে কি হয়ে যেত, ও অনুগঠিত করতো আর কি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমাদের ক্লোরিন একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে। আচ্ছা স্থিতিশীলতা কাকে বলে, যে কোনো মৌল ওরা কিন্তু কি যখন শুধুমাত্র ক্লোরিন থাকে, দেখো তো ক্লোরিন অণু না, দেখো ক্লোরিন ক্লোরিন যদি শুধুমাত্র একা একা থাকে তখন কিন্তু কি ও কিন্তু যোজনী প্রদর্শন করে, ও কিন্তু কি ওর বাইরে থেকে একটা ইলেকট্রন দরকার, ওর কিন্তু মাথা খারাপ থাকে, আমার একটা ইলেকট্রন দরকার, আমি কই পাবো কিভাবে কি করব, হয় সমযোজী বন্ধন করতে করবে, না আয়নিক বন্ধন করতে করবে, সেটা আমাদের কি করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। আমরা দেখো ক্লোরিনের কি বাইরের সেলে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা কি দেখবো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আরেকবার দেখি, 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে কি ওর বাইরে সেলে কয়টা ইলেকট্রন লাগবে, একটা। ওর একটা ইলেকট্রন, আমি কিছুক্ষণ আগে দেখলাম কি ক্লোরিন কি করছে, আয়নিক যৌগ গঠিত করছে। কিভাবে, পটাশিয়াম ক্লোরাইড, এটা আমি ব্যাখ্যা করছিলাম অনেকটা আগে আয়নিক যৌগের সময়। তারপর আরেকবার একটু ছোট্ট করে বলে দিই, আয়নিক পটাশিয়াম ক্লোরাইড এবং কি আরেকবার কি করছিল, কার্বন ডাইক্লোরাইড। বুঝতে পারছো? তার মানে কি এই কার্বনের সাথে কি 4টা ক্লোরিন কি করেছিল, সমযোজী যৌগ গঠিত করছে, এখানে কি আয়নিক যৌগ গঠিত করছে। তার মানে কি ক্লোরিন কি করতে পারে, ও আয়নিক যৌগ গঠিত করতে পারে একটা ইলেকট্রন গ্রহণ করে, এবং কি পটাশিয়াম একটা ইলেকট্রন দান করলে ও একটা ইলেকট্রন গ্রহণ করবে। কোনকার আয়নিক ইলেকট্রন আয়নিক আয়নিক বন্ধন গঠিত করতে পারবে, এবং এটাও কি আবার সমযোজী যৌগ কি করতে পারবে, গঠিত করতে পারে। কিভাবে, ওই কি করে 4টা ইলেকট্রন শেয়ারও করে, মানে কি একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠিত করতে পারে, আবার একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি করতে পারে, যৌগ গঠিত করতে পারে। এভাবে আমি বলতে পারি যে ক্লোরিন কি একাধিক উপায়ে কি স্থিতিশীলতা অর্জন করতে পারে। বুঝতে পারছো? এটা কি করবা, সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে আসবা। আচ্ছা তারপরে কি বলছে, অক্সিজেন ও কি, আচ্ছা এখানে আরেকটা আছে হলো যোজনী নিয়ে। যোজনী নিয়ে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটাই আমাদের কি শেষ। এই প্রশ্নটা সমাধান করলে আমাদের আর আজকে আর কোনো এই অধ্যায় থেকে প্রশ্ন অলরেডি 90% আমাদের প্রশ্ন সমাধান করা হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি আর এর বাইরে থেকে আর প্রশ্ন আসার কোনো সম্ভাবনা অতটা দেখি না। এইগুলাই আসে ঘুরে ফিরে, এইগুলাই কি আমাদের সৃজনশীলে দিয়ে দেয়। আচ্ছা চলো দেখি, অক্সিজেন এবং কত, আয়রন। আচ্ছা দেখো অক্সিজেন ইলেকট্রন দেখছি, আয়রনটা দেখি 26। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s, কত হইল, 10 18 26, 10 18 2 3d কত 6, দেখো 10 18 আর 8 8 2 16, আমার 26টা হইলো। দেখো আমাদের এই কি এটা হলো আয়রন। আয়রন কি করতে পারে, প্রথমে হইলো আয়রন হলো, আমরা অক্সিজেন যদি দেখি, অক্সিজেন কি করতে পারে, অক্সিজেন 2টা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার মাধ্যমে কি অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হবে। বুঝতে পারছো এইটা। এবং কি আয়রন যদি দেখি
আয়রন কি করবে, ও দুইটা ইলেকট্রন কি করে দেয়, দান করতে পারে, দুইটা ইলেকট্রন কি করবে, দান করে দিবে। মানে কি, দুইটা ইলেকট্রন দান করে দিয়ে কি Fe2+ আয়ন, বুঝতে পারছো? এই আয়নে গঠিত হবে। এই আয়ন যখন গঠিত হবে তখন কি এরা কি দুইজন পরস্পরের সাথে যৌগ গঠিত করবে, এবং কি এই যৌগটা গঠিত করলো, তার মানে কি এখানে কি যোগ, আমার এখানে কি দেখলাম, ওর যোজনী কত, 2 প্রদর্শন করছে। কিন্তু আমার এখানে কি করতে পারে, ও আরেকভাবে মানে আরেকবার যোজনী প্রদর্শন করতে পারে, যেমন এইভাবে যে Fe ও কি করে দেয়, 3টা ইলেকট্রন দান করতে পারে। 3টা ইলেকট্রন যদি দান করে, তার মানে কি Fe3+ আয়নে পরিণত হয়। এবং যখন 3+ আয়নের সাথে পরিণত হবে, তখন কি এটার সাথে কি করবে, যুক্ত করবে। এখন যুক্ত করে দেখি যে Fe2O3, তার মানে কত, এখানে কি ফেরাস অক্সাইড, এবং কি এটা হলো ফেরিক অক্সাইড, এটা কি ফেরাস, বুঝতে পারছো? এটা কি ফেরিক অক্সাইড। তার মানে কি এই ফেরাস অক্সাইডে কি দেখলাম, যে এখানে কি করছে, আয়রন কি করছে, 2 যোজনী প্রদর্শন করছে, কত, 2। এবং ফেরিক অক্সাইডে কি দেখলাম, এখানে যোজনী প্রদর্শন করছে কত, 3। আর যেহেতু এখানে কি আমাদের অক্সিজেন কিন্তু কি যোজনী আলাদাভাবে যোজনী প্রদর্শন করে নাই, এটা কিসের জন্য যোজনী প্রদর্শন করছে, এদের কি ডি অরবিটাল থাকলে, যে মানে যারা যখন পারমাণবিক ব্যাসার্ধ অথবা কি পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকে, তারা কি তত ওরা প্রত্যেকটা মৌল কি করতে পারে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, বুঝতে পারছো? তার মানে কি করতে পারে, ও এখানে আমরা কি দেখলাম, যে আয়রন কি করছে, প্রথমে হলো যোজনী প্রদর্শন করে 2, এবং কি তারপরে যোজনী প্রদর্শন করছে কত, 3। তার মানে আমি বলতে পারি যে এখানে কি আয়রন, অক্সিজেন এবং আয়রনের মধ্যে, আয়রন হলো কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, বুঝতে পারছো? এটা ব্যাখ্যা করবা কিভাবে, তুমি কি করবে, অক্সিজেন এবং আয়রনে কি করবা, ইলেকট্রন বিন্যাস করবা, এবং ওদেরকে আগে চিহ্নিত করতে হবে, যেমন বলে দিবে যে এটা পরমাণু সংখ্যা এত, এই সংখ্যা এত, এখানে পরমাণু আগে চিহ্নিত করবা। তারপরে কি করবা, এই যৌগগুলো দুইটা কি করবা, লিখে দিবা, ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পর সুন্দর কি করবা, অক্সিজেন কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং কি ওই কি করে, দুইটা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তারপর একটা যৌগ গঠিত হয়। এটাকে কি, এটা হলো এখানে যোজনী প্রদর্শন করছে কত, আয়রন 2 যোজনী প্রদর্শন করছে। প্রদর্শন করার পর তারপরে আবার লিখবা যে আমরা আবার জানি যে আয়রন কি 3টা ইলেকট্রন দান করে 3+ আয়নে পরিণত হতে পারে, এবং 3+ আয়নে যখন পরিণত হবে তখন কি এই যৌগটা গঠিত করবে। আর এই যৌগটা যখন গঠিত করবে তখন কি এ যোজনী প্রদর্শন করবে কত, 3। যার কারণে আমি বলতে পারি যে আয়রন কি করতে পারে, পরিবর্তনশীল যোজনী, এবং কি আয়রনের যোজনী কত, প্রথমে 2 এবং কি পরবর্তীতে 3ও কি করতে পারে, প্রদর্শন করতে পারে। তার মানে এখানকার ভিতরে অক্সিজেন এবং আয়রনের ভিতরে আয়রন হলো কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, বুঝতে পারছো? এটা কি করবা, সুন্দর করে লিখে দিয়ে আসবা। আচ্ছা, আশা করা যায় আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে কোনো দিন কোনো একটা নতুন আরেকটা অধ্যায় নিয়ে কথা বলবো তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।